বঞ্চিত কৃষকের হবে জয়, অধিকার পাবে ফিরে মুক্তিকামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, 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 বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত শহীদ পরিবার, সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা দুঃখিত যে বিদ্যুতের তারে একটু অসুবিধা দেখার কারণে আমাদের মূল্যবান কিছু সময় চলে গেছে। আমরা এ পর্যায়ে জুলাই শহীদদের নিয়ে আমাদের রচিত যে 12 খণ্ডের স্মারক গ্রন্থের এর ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন বাংলা, ইংরেজি, আরবি এবং টার্কিশ ল্যাঙ্গুয়েজ, এই 4টি ভাষায় আমাদের এটি উদ্বোধন করছেন আমাদের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলীকে সাথে নিয়ে। জি জি হ্যালো 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 জি, আপনাদের হাতে আমরা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েছি, আপনারা চাইলে মোবাইলেও দেখতে পারেন। আমাদের সম্মানিত সভাপতি ল্যাপটপের বাটন টিপে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের জন্য যে সাদকায়ে জারিয়ার মতো বই, পুস্তক সহ যেগুলা এতক্ষণ আপনাদের সামনে প্রদর্শন করা হলো, এখন আপনাদের সামনে জুলাই শহীদদের উপরে ওয়েবসাইট উদ্বোধন করা হচ্ছে। এই ওয়েবসাইটের নাম হবে julaishahid.com, julaishahid.com। আমরা আল্লাহর নাম করে সবাই বিসমিল্লাহ পড়ে আমাদের ওয়েবসাইটটা আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আলহামদুলিল্লাহ, এটা উদ্বোধন হয়ে গেল। আপনারা বাড়িতে বসে বসেই ভিজিট করতে পারবেন এবং শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় এটা ছড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যারা এই পরিশ্রম করেছেন তাদেরকে উত্তম পুরস্কার দান করুন, আমিন। এবং যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে শাহাদত কবুল করুন, এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি দ্রুত সুস্থতা দান করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। হাত দিয়ে রাখেন। জি, আলহামদুলিল্লাহ, julaishahid.com বাংলা, ইংরেজি, আরবি এবং টার্কিশ ভাষায় ওয়েবসাইট উদ্বোধন হলো। বাংলাদেশ সহ দুনিয়ার সব জায়গা থেকে যে কোনো ব্যক্তি এটি দেখতে পারবেন। চিন্তা, গবেষণা সহ যে কোনো কাজে ইনশাআল্লাহ এটি কাজে লাগবে। আমরা এই তথ্যগুলো আরো নতুন নতুন তথ্য পেলে ইনশাআল্লাহ সেটি এখানে আপলোড করব। আমরা সবার সহযোগিতা কামনা করছি। এর মাধ্যমে আজকে আমাদের আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং শহীদ এবং আহত পরিবারের সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে জাতীয় সেমিনারে বেশ বড় একটি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, শহীদদের স্মারক আকারে স্মরণ করা। আজকে প্রতিপাদ্য বিষয় নিয়ে বলতে গেলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটাকে আমার কাছে আসলেই বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সবচাইতে স্পেশাল ইভেন্ট মনে হয়, এজন্য যে এখানে এটা একমাত্র ইভেন্ট যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, প্রাইভেট ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের, সকল ক্যাটাগরির, সকল বয়সের শিক্ষার্থীরা, সাধারণ নাগরিকেরা অংশগ্রহণ করেছে নিরস্ত্রভাবে সশস্ত্র ভূমিকার বিরুদ্ধে। যে সশস্ত্র দলীয় পেটুয়া বাহিনী ছিল, যে সশস্ত্র বাহিনীর মধ্যে রাষ্ট্রীয় বাহিনী ছিল, তার বিরুদ্ধে ভূমিকা রেখেছে। এবং একই সাথে এখানে এই আন্দোলনকে দমন করবার জন্য সরকার সকল রকমের সকল রকমের উদ্যোগ ছিল। তারা মিডিয়াকে যেমন কন্ট্রোল করেছে, আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেওয়ার সময় তারা মিডিয়াতে ডিজিএফআই, এনএসআই লোকজন দিয়ে বাধা দিত যাতে এটা মিডিয়াতে আসতে না পারে। তারপর লোকজন যাতে আন্দোলন কোঅর্ডিনেট করতে না পারে, পরিচালনা করতে না পারে, প্রধান সারির সমন্বয়কদেরকে গুম করা, অ্যারেস্ট করা, রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে, রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা, গুম করা, তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া, নাই কোনো কাজ বাকি রাখে নাই লাস্ট ফ্যাসিবাদী আমলে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় হয়নি। এরপরও আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এই সফল হওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতার পরে 5 আগস্টের পর আমাদের উপর 2টা দায়িত্ব বর্তায়। নাম্বার 1 হচ্ছে এই যে জুলাইয়ের যে বিশাল গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার, সে অভ্যুত্থানকে ধারণ করতে, স্মরণ করতে, স্মৃতি রেখে দিতে এবং ডকুমেন্ট রেখে দিতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ থাকা, যেটা আমরা হতাশ হয়েছি। যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল, তাদের রাজনৈতিক দলের শহীদ কতজন, আহত কতজন, এই কম্পিটিশনে ব্যস্ত ছিল, সেই প্রচার সেই সম্প্রচারে ব্যস্ত ছিল। তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত ইসলামী করেছে। আপনারা দেখেছেন যে এর আগে বাংলায় 10টি খণ্ড প্রকাশ করেছে, আজকে 12টি খণ্ড বাংলা, ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে। সবগুলো খণ্ডে শহীদদের সংরক্ষণ করা, শহীদদের একদম র ডেটা, তাদের সার্টিফিকেট, তাদের এনআইডি, তাদের একাডেমিক কার্ড, অন্যান্য তথ্য, শহীদ হওয়ার তথ্য, ডেথ সার্টিফিকেট, সবকিছু সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। সে জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং একই সাথে এইটা অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম রুল প্রয়োগ করেছে। জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই দোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলামী এই দৃষ্টিকোণ থেকে, এই ইতিহাসটাকে স্মরণ করেছে তারা। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের কাঠামো, যেসব কাঠামো ফেসিবাদী কাঠামো ছিল, সেই কাঠামোতে ভাঙতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটাকে নতুন করে ভূমিকা রাখা। কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো, তারা দিন শেষে আবারও ফেসিবাদ হয়ে ওঠার যে উপকরণ, সেই উপকরণে সাই দিচ্ছে কেউ কেউ। বাংলাদেশ জামাত ইসলামী এর ব্যতিক্রম রুল প্লে করেছে। বেশ কয়েকটি অবস্থানে আমরা দেখেছি তারা ফেসিবাদী কাঠামো ভাঙতে যে ভূমিকা রাখা, সেই ভূমিকা রেখেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই সুন্দর উদ্যোগের জন্য। একই সাথে শহীদ এবং আহত পরিবারের কাছে দোয়া চাই, আমরা যারা জুলাই সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলোতে যারা ভূমিকা রাখছে তারা যাতে শহীদদের সত্যিকারের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা ধারণ করতে পারি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রেরণার উৎস সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা, আজকের এই জাতীয় সেমিনারের উপরে পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফ্যাসিস্ট খুনি হাসিনার আয়নাগরে যিনি 1 বছর 6 মাস 14 দিন গুম ছিলেন, আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহিম। আমি গর্বের সহিত আমি এই মহতি উদ্যোগ জামাত ইসলামের প্রশংসা করছি। এরকম একটা কাজ সব দলেরই করা উচিত ছিল, জামাত ইসলামী পাইনিয়ার। লজ্জা ঢাক কিছুই বলার নাই, আমার কথা একটাই, পুরো ফ্যাসিস্ট তার আচরণবিধি সম্পূর্ণটাই বইগুলির মধ্যে ফুটে উঠেছে। আমি প্রথম 10 খণ্ডগুলি আমি দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একটা দল আমাদের দেশে আছে, সব দলেরই প্রচেষ্টা চালাতে হবে। ফ্যাসিস্টকে আমরা কোনোভাবেই আসতে আর দিব না। আমাদের এই বিপ্লব আমরা আসলে সত্যিকার অর্থে
71 বিপ্লবকে আমরা হারাই ফেলেছি। 30 লাখ লোকের নাম বলে এই বিপ্লবটাকে আমরা ধ্বংস করেছি, মুক্তিযুদ্ধ শব্দটাকে বিতর্কিত করেছি। যে ঘোষণা দেওয়ার কথা ছিল শহীদ জিয়ার, যে ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি দেননি। দিয়েছে একজন চাকরিজীবী যিনি শপথবদ্ধ পাকিস্তানের, উনি সেই ঘোষণা দিয়েছেন, তাকে উনি সম্মান করতে পারি নাই। তার পরবর্তী উনার শেখ মুজিবুর রহমান 30,000 মুক্তিযোদ্ধাকে মেরেছেন, আর শেখ হাসিনা এসে সবকিছু ওভাররান করে গেছেন। শেখ হাসিনা শহীদ জিয়ার বীর উত্তম খেতাবটা পর্যন্ত নিয়ে নিছেন। তা আমাদের এখন সময় হয়েছে সময় হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলনামা চর্চা করার। উনি এই দেশের স্বাধীনতা চান নাই, মিথ্যাচার করেছেন। উনি পাকিস্তানে প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন, তারপর দেশে ফিরে এসে সবটাই নিজে করে ফেলেছেন। ভুলে গেছেন শহীদ জিয়া, জান ওসমানী, তাজউদ্দিন সাহেবদের কথা। আমি বলবো যে মহতী উদ্যোগ জামাত ইসলামী গ্রহণ করেছে, এরপর আরেকটা উদ্যোগ নেবেন দয়া করে, বিচারের পরে ফ্যাসিস্টদের জন্য একটা বই। এখানে কারা কারা ফ্যাসিস্ট ছিল, কতটা ফ্যাসিস্ট, 1030 জনকে একজন ব্যক্তি মানে নিজে হাতে গুলি করেছেন, আর কতটা নির্মম, রক্ত আর মাথার মানে মানে কি মগজ গায়ে লাগলে স্পষ্ট উনি উজ্জীবিত হন। এই ফ্যাসিস্টদের ছবি আমাদের জানা দরকার। আমাদের জুলাই বিপ্লব ছাত্ররা সার্থকভাবে করেছে, সবাই চেষ্টা করছেন, কিন্তু এই ছাত্ররা আমজনতা সফল হয়েছেন। তো কৃতিত্বের দাবিদার অবশ্যই ছাত্ররা। এরা অনেক কিছু করেছেন যেটা আমরা বুঝতে পারতেছি না। যেমন আমরা শিখেছি এই ভারত আমাদের একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। এই যে আগস্ট নিয়ে ফাইজলামি করতেছে, আমরা প্রতিহত করব। আমাদের উচিত আপা আসবে প্রতিরোধ কমিটি গঠন করা। কোনো শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা। আমরা সংস্কার পাই নাই, আমরা আশা রাখি ইনশাল্লাহ হবে। যখন একজন বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে, প্রধান বিচারপতি এখন রিমান্ডে আছেন, এটা গর্বের জায়গা। আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ। আমাদেরকে চাপ দিতে হবে। শেখ হাসিনা এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছে, এখান থেকে আমরা উত্তরণ করতে হবে। আমাদের অনেক হুজুর, ধর্মীয় নেতা জেলে, এদেরকে বের করা যাচ্ছে না, কারণ এটা জঙ্গি রাষ্ট্র। ওয়েস্ট চাপ দেয়, আমরা চাপ দিব। আপনি রিভিউ করেন, জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন, দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা। আমরা জঙ্গি রাষ্ট্র না, আমরা ধর্ম মানি। ধর্ম মানা যদি জঙ্গি হয়, আমরা তাহলে সবাই জঙ্গি। এই কমিটিতে দরকার হলে আপনারা রাখেন, ওয়েস্টের লোক রাখেন, পশ্চিমা লোকদের নিয়ে আপনারা কমিটি করেন, তারপরে যাচাই করেন এই জঙ্গি নাটকগুলির মধ্যে আমরা কতখানি অপরাধী। সবটাই হাসিনা, ফ্যাসিস্ট মানে হাসিনা, এটাই আমাদের ধারণ করতে হবে। আমি মনে করি আমাদের এই মহতী উদ্যোগ, এই বই সবার কাছে ছড়াই দিতে হবে। এই চেতনাটা সবার মধ্যে ধারণ করতে হবে। এই ছাত্রদের আমাদের গর্বের জায়গায় রাখবো। আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আমরা ধারণ করব। আজকে আমরা স্বাধীন, গর্বিত। অশেষ ধন্যবাদ। সুধী মণ্ডলী, সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আজকে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত বিশেষ মেহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এই সময়ে এসে আমাদেরকে একটি নতুন দ্বিতীয় স্বাধীনতার মধ্যে আমাদেরকে এই অবস্থায় আমাদেরকে কিছু কথা বলা এবং নতুন একটি বাংলাদেশ গঠনের সুযোগ করে দিয়েছেন। হামদ এবং পরিশেষে প্রার্থনা, দোয়া এবং সালাতুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে জামায়াত ইসলামের উদ্যোগে শহীদদের নিয়ে ঐতিহাসিকভাবে যে আর্কাইভ
এবং ডকুমেন্টারি থেকে শুরু করে দলিলপত্র প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে আমরা মনে করি ভবিষ্যতে আর কোনো সংকট সৃষ্টি হবে না সংখ্যা নিয়ে, তাদের দলিলপত্র নিয়ে, এবং যতদিন মানুষের হাতে এই বইপত্র থাকবে ততদিন মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যাবে শেখ হাসিনার অত্যাচারগুলো। গত 16 বছরে শেখ হাসিনা মানুষের উপরে যে নিষ্পেষণ চালিয়েছিল, গণ অভ্যুত্থানে বাংলাদেশে যেই ধরনের ভয়াবহ আইয়ামে জাহিলিয়াত নেমে এসেছিল। জামায়াত ইসলামীর আরো অনেকগুলো উদ্যোগ রয়েছে। আমরা দেখেছিলাম অতীত তাদের যে ডকুমেন্টারিগুলো রয়েছে, ইতিহাস ঐতিহ্যের যে দলিলাদি রয়েছে, কেয়ারটেকার সরকার থেকে শুরু করে ঐতিহাসিক প্রয়োজনে তাদের যে অনন্য সমাধানগুলো রয়েছে, বাংলাদেশের মানুষ ভবিষ্যতে দীর্ঘদিন ধরে সুফলতা ভোগ করবে। তাদেরকে অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো বিপ্লব সংগ্রাম রাজপথে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় একটি কথা, গত 15 বছরে যখন মানুষকে আয়নাঘরে রাখা হয়েছিল, গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, মুসলমানদের উপরে এখানে বড় একটি ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট উৎপাদন করা হয়েছিল। আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল। ইসলাম নামে কোনো রাজনীতি চলবে না, ইসলাম নামে কিছু বলা যাবে না। এই সম্মিতিটা বুদ্ধিজীবী মহল থেকে বাংলাদেশে যারা কলকাতার সেকুলার শ্রেণী, এইখানের যোগ সুজে তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্টটা উৎপাদন করেছিল। এমন একটা পর্যায়ে এসেছিল, বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলে ছিলাম এবং বাংলাদেশের আনাচে কোনাচে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি কেউ প্রহার করত, রাতের আধারে নির্যাতন করত, কোন মুসলমানকে ধরে নিয়ে যেত, মসজিদের ইমামকে যখন খুন করা হতো, এটা তারা বৈধ বানিয়ে নিয়েছিল। ইদানিং কয়েকদিন আগে আমরা একটি পত্রিকার মারফতে জানতে পেরেছি, একটা ইন্টারভিউর মাধ্যমে একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণপন্থার উদ্ভব হচ্ছে। এটা কিন্তু একটি খতরনাক কথা। দক্ষিণপন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল, নতুনভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে, সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের পথরেখা তারা তৈরি করছে। আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, যারা আহত, তারা ডান বাম বুঝে না। আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই। বাংলাদেশের মানুষ যেমন, বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালুজ যেমন থাকবে, সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে। বাংলাদেশের উত্থান দক্ষিণ এশিয়াতে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আমাদের সহযোদ্ধা অনেকেই ভারতে যারা রয়েছেন, ওমর খালিদ, শারজিল ইমাম থেকে শুরু করে যারা শাহিনবাগ মুভমেন্ট করেছেন, জেএনইউ মুভমেন্ট করেছেন, ইতিপূর্ব আমরা তাদের মুক্তি দাবি করেছি। ভবিষ্যতে যে লড়াইটা হবে, সে লড়াইয়ে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে, এগুলোর মধ্যে যারা সৎ সচেতন ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে এবং রাজপথে তীব্র লড়াই হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, যারা জালেম করবে, যারা জুলুম করবে, জালেম হিসাবে আবির্ভূত হবে, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। সবাই ঐক্য খুঁজছেন। ভবিষ্যৎ বাংলাদেশে মুসলিমদের যেভাবে ঐক্য হয়েছিল, আবার ঐক্য প্রতিষ্ঠা হবে। দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল, ইমরান খানকে বন্দী করে রেখেছিল, এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই, প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই, রাষ্ট্রযন্ত্র, আমরা এগুলো ভাঙব। আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা সে লড়াইয়ে থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে নতুন একটি নাটক, জজমিয়া নাটক সৃষ্টি করতে চাচ্ছে, আমরা সেই সংঘাত থেকে তাদেরকে পরিহার করার জন্য এবং বাংলাদেশের জনমানুষের কৃষ্টি, ভ্যালুজ, কালচারের সম্মান প্রদর্শন করার জন্য আজকের এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, শহীদ ফ্যামিলি যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সন্তান হিসাবে, এবং বিভিন্ন ন্যাশনাল যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ জামায়াত ইসলামী এখানে এসেছেন,
এবং বক্তব্য দিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশের পরিগঠনে আপনাদের অবদান অনস্বীকার্য থাকবে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আজকের এই জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্র সংগঠনের ভূমিকায় যারা নেতৃত্ব দিয়েছেন, মেধাবীদের ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত প্রিয় কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা জনাব জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা, সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি বিশেষভাবে স্মরণ করছি যারা জুলাই এবং আগস্টে জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে নির্মূল করার একটি যাত্রা শুরু করে দিয়েছেন এবং আজকের এই চমৎকার আয়োজন আমরা স্বাধীনভাবে আমরা করতে পারছি। আমরা আমাদের মতগুলো, কথাগুলোকে ভয়হীন, দ্বিধাহীনভাবে বলতে পারছি। যাদের রক্তের বিনিময়ে শেষ শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি। যারা আহত পঙ্গুত্ববরণ অবস্থায় আছেন, আমরা তাদের জন্য বিশেষভাবে দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামীকে ধন্যবাদ জানাতে চাই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। চমৎকার একটি কাজ ওনারা করেছেন, বিশেষত শহীদদের উপর যে স্মারক বের করেছেন সেটিকে 3টি বৈদেশিক ভাষায় ওনারা ট্রান্সলেশন করেছেন এবং এটার ওয়েবসাইটের মাধ্যমে পুরো পৃথিবীবাসীর কাছে সেটা উন্মুক্ত করেছে। এটা অসাধারণ একটা কাজ হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আশা করছি এটার উত্তম যাজা বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা এটার সাথে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন, কলা কৌশলী ছিলেন, আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আমিন। আজকের প্রবন্ধে জুলাইয়ের প্রত্যাশা, প্রাপ্তি এবং করণীয় বিষয়ে চমৎকার তথ্য উপাত্তর ভিত্তিতে নিয়ে এসেছেন। বিগত সময়ে ফ্যাসিস্ট আমলের ঘটনার প্রবাহগুলো এবং জুলাই আন্দোলন, কোটা আন্দোলন থেকে শুরু করে এক দফা আন্দোলন এবং ফতেহ গণভবন পর্যন্ত চমৎকারভাবে তথ্যগুলো নিয়ে এসেছেন এবং কিছু প্রত্যাশা প্রাপ্তির কথা বলেছেন। আমি সবগুলোর সাথেই একমত পোষণ করছি এবং খুবই চমৎকার হয়েছে সেগুলো। পাশাপাশি কয়েকটি ভিন্ন প্রেক্ষাপট আমি একটু নিয়ে আসতে চাই। প্রথমত হচ্ছে, এই প্রবন্ধে আমরা আদর্শিক কোনো ভিত্তির সংজ্ঞায়ন অথবা স্বীকৃতির পাইনি। জুলাই আন্দোলন একটা আদর্শিক ভিত্তি ছিল। আপনারা মনে করবেন না যে আন্দোলন হঠাৎ করে হয়ে গিয়েছে, অথবা কোটার জন্য একটা দেশের, রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষ জীবন দিতে নামে, এটা পৃথিবীর কোথাও হয়নি। এখানে একটা আদর্শিক ভিত্তি ছিল। সবচেয়ে বড় যে ভিত্তিটা ছিল, এখানে ন্যায়ের পক্ষে সবাই অবস্থান নিয়েছে, বৈষম্যের বিরুদ্ধে সবাই অবস্থান নিয়েছে, জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে সবাই অবস্থান নিয়েছে। এই বিষয়গুলোর আদর্শিক সংজ্ঞায়ন প্রয়োজন। এখানে আপনি প্রত্যেককে পাবেন যে তারা শাহাদাতের তামান্না নিয়ে সেখানে গিয়েছিল। আজকের এই শাহাদাতের তামান্নার শিক্ষা কোথায় থেকে পেয়েছে মানুষ? আপনি নিঃসন্দেহে সেই সময়ের চিত্রগুলো, ভিডিওগুলো এখনো যদি আপনি দেখেন, পাবেন যে একদিকে গোলাগুলি হচ্ছে, রক্ত যাচ্ছে, জীবন দিচ্ছে, আর একদিকে আজান হচ্ছে, মুয়াজ্জিন একামত দিচ্ছে, সবাই নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। কোথায় পেয়েছে এই শক্তি? সেখানে। আজকে আমাদেরকে এই আদর্শিক সংজ্ঞায়নটা সবার আগে ঠিক করতে হবে। এই জাতিসত্তার একটা ইতিহাস রয়েছে, একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে। লড়াই সংগ্রাম, রক্তের উপর দিয়ে জাতি দাঁড়িয়েছে, কিন্তু আমাদেরকে বারবার আমাদের সে লড়াই সংগ্রামগুলো, আমাদের স্বাধীনতাকে বুলণ্ঠিত করা হয়। একটা শ্রেণী পেশা এখানে দাঁড়িয়ে যায়, এটা বুর্জোয়া শ্রেণী এখানে দাঁড়িয়ে যায়, কিছু ব্যক্তি তাদের পুরাতন স্ট্রাকচার দিয়ে আবার ফ্যাসিজম কায়েম করে, আবার রক্ত দেয়, আবার ফ্যাসিজম কায়েম করে। আমরা চাই যে এই জাতিসত্তার যে শিকড়ের সন্ধান, সেই সংজ্ঞায়নের মধ্য দিয়ে এটা একটা আদর্শিক ভিত্তি স্থাপিত হবে ইনশাল্লাহ। এখানে স্যাক্রিফাইসের দৃশ্যগুলো আপনাদের মনে আছে। একজন ভাই শহীদ হয়ে যাচ্ছেন, আরেকজন শহীদ হবেন, এরপরও তিনি ওনাকে কোলে করে নিয়ে এসে হসপিটালে নিয়ে যাচ্ছেন। তিনি জানেন যে হসপিটালে গেলে ওনাকে গ্রেপ্তার করবেন, এরপরও তিনি গিয়েছেন। সেখানে যখন আমরা লড়াই সংগ্রামে লিপ্ত ছিলাম, পানি নিয়ে আসা হয়েছে, খাবার নিয়ে আসা হয়েছে, খুবই সামান্য, কিন্তু তিনি নিজে না খেয়ে বলা হয়েছে আমার অপর ভাইকে দিন। একজন আহত হয়েছে, তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সবাই ধরাধরি করে নিয়ে যাচ্ছিল, তিনি বলছেন আমাকে নিয়ে টেনশন করতে হবে না,
আপনারা আন্দোলনে সবাইকে নিয়ে টেনশন করুন, তাদেরকে এগিয়ে যান। এটা তো আমাদেরকে ইসলামী আন্দোলনের, ইসলামের ইতিহাসের জিহাদের কথাগুলো স্মরণ করিয়ে দেয়। পানি নিয়ে আসা হয়, একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে করতে সবাই শহীদ হয়ে যায়। এই আদর্শিক ভিত্তির বিষয়গুলো আমি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আজকের এই প্রবন্ধকে একবারে আমি অনুরোধ করব। সেকেন্ড যে বিষয়টা বলবো, এই আন্দোলন শিক্ষার্থীদের দ্বারা শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। যদিও শিক্ষার্থী শুরু হয়েছে, পরবর্তীতে সবাই সেখানে অংশ নিয়েছে, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার? কোনো উদ্যোগ নেয়নি। একটি এতগুলো সংস্কার কমিশন হয়েছে, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয় নাই। আজকে শিক্ষার্থীর একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, তারা তাদেরকে ভাই হারিয়েছে, বন্ধুকে হারিয়েছে, রক্তাক্ত সে চেহারাগুলো এখনো চোখের সামনে ভাসছে। আপনি তাদের ট্রমা ঠিক করার জন্য তো কোনো উদ্যোগ নেন নাই সরকার। তাহলে আজকে এই প্রবন্ধে এই বিষয়গুলো আসা দরকার ছিল। আমাদের এই জাতিসত্তার বিকাশের জন্য এখানে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাধনার পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে, এই দাবি আমি উপস্থাপন করছি। তৃতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আমাদের অসংখ্য ভাইয়ের ঘুম রয়েছে, ঘুম অবস্থায় এখানে অনেকে ফিরে এসেছেন, অনেকে লাশ হয়ে ফিরে এসেছেন। ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাই এখনো ফিরে আসে নাই। এটা নিয়ে তো কোনো সিদ্ধান্ত আজকে 1 বছর পরে নিতে পারেন নাই রাষ্ট্র। হয়তো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, অথবা অন্তত এই ঘোষণাটা দেন যে তারা দুনিয়াতে বেঁচে নাই। এই কাজটাতে 1 বছরে আপনারা করতে পারেন না, আমরা তাদের পরিবারের কাছে কি জবাবটা দেই? এই বিষয়গুলো প্রবন্ধে আসা দরকার ছিল। চতুর্থ বিষয়টা শেষ করে আমি বলছি যে যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে। কারণ এদেরকে যদি আইডেন্টিফাই না করে, নির্মূল না করেন, আমি কথা চ্যালেঞ্জ করে যাচ্ছি, কিছুদিন পরে আবার যিনি ক্ষমতায় আসবেন তিনিও ফ্যাসিস্ট হয়ে উঠবেন। কারণ এই সহায়ক শক্তি প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজম টিকিয়ে রাখে আপনি নতুন নতুন বয়ান দিবেন, নতুন নতুন নয়া স্বরূপ আবিষ্কার করবেন, এটা কোনোদিন সম্ভব না, এটা কোনোদিন বাস্তবসম্মত নয়। এজন্য এই বিষয়গুলো নিয়ে আসা দরকার। সর্বশেষ বলবো, জুলাই আন্দোলনে আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কাউকে ক্ষমতায় নিয়ে আসার জন্য নয়, আবার কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয়, বরং এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তনের জন্য। আমরা চাই এই বিপ্লবের মধ্য দিয়ে এবং এই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে এই রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হবে, যেখানে ভবিষ্যতে কেউ কোনোদিন ফ্যাসিস্ট হইতে চাইলেও তাকে সুযোগ দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দৈনিক সংগ্রামের সম্মানিত সম্পাদক জনাব আজম মীর শহীদুল আহসান, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মাননীয় সম্মানিত সভাপতি, উপস্থিত আছে যারা উপস্থিত আছেন, নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় দলের এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ, উপস্থিত যারা শহীদ পরিবারের সদস্য এখানে আছেন, তাদের প্রতি সালাম, এবং যারা আহত ভাইরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের দুটো বিষয়, একটা হলো দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা, ওই বইয়ের এক্সটেনশন কপি, অর্থাৎ যে 2 খণ্ড বাংলায় বাকি ছিল বা প্রক্রিয়াজাত ছিল সেটার উদ্বোধন করা হলো, আর এর অনুবাদ ইংরেজি এবং আরবিতে। এর প্রথম যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল উপস্থিত থাকার। সেখানে আমার বন্ধুবর যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার সাহেব, উনি খুব বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে এত বড় একটা কাজ এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব হলো। এটা জামাত ইসলামীর আভ্যন্তরীণ যে শক্তি, তাদের যে বুদ্ধিবৃত্তিক শক্তি, এটা তার প্রমাণ করে। এবং অল্প সময়ের মধ্যে এর যে অনুবাদ, 2টো ভাষায় পুরা অনুবাদটা করে দেওয়া, এর প্রমাণটা রেখেছেন। তো এজন্য অবশ্যই জামাত ইসলামী সাধুবাদ পেতে পারে। তো আমি খুব সংক্ষেপে আমার ভাইকে ধন্যবাদ জানাবো। এই সেমিনারের যে বিষয় গোলাম পারওয়ার সাহেব বা ভাই আমার উপস্থাপন করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ। আমি এই স্বল্প পরিসরের মধ্যে দৈনিক সংগ্রামের যে ত্যাগ এবং কোরবানি গত 15 বছর যাবৎ দিয়ে আসছে, সেই প্রসঙ্গটা শুধুমাত্র তুলে ধরব। আপনারা জানেন
যে আবুল আসাদ সাহেব দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক, যিনি আমারও সম্পাদক, এটা বোধহয় টেনে ঢিলা করে দিলেন, তো তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে দৈনিক সংগ্রামে জনাব আবুল আসাদ সাহেবকে গ্রেপ্তার করার আগে দৈনিক সংগ্রাম ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। প্রায় একটি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দৈনিক সংগ্রাম তার কাজ করে আসছে। এরপরে রুহুল আমিন গাজী সাহেব, যিনি আমাদের ইউনিয়নের একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল, এবং সাদাত হোসেন সাহেব ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এইভাবে যে জুলুম নির্যাতনের প্রত্যক্ষ শিকার দৈনিক সংগ্রাম হয়েছে। তো এই আবুল আসাদ সাহেব এতটাই নির্যাতিত হয়েছিলেন যে তিনি আর দৈনিক সংগ্রামের দায়িত্ব নেওয়ার মতো শারীরিক অবস্থা তার হয়নি। রুহুল আমিন গাজী সাহেব এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কাছেই তাকে চলে যেতে হয়েছে। সাদাত সাহেব এখনও অসুস্থ বা মোটামুটিভাবে টিকে আছেন। তো এই যে দৈনিক সংগ্রামের যে ত্যাগ, দৈনিক সংগ্রামের যে কোরবানি, তো আল্লাহ তাআলা যাতে কবুল করেন, আপনারা দোয়া করবেন। দৈনিক সংগ্রাম আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই চেষ্টা ইনশাআল্লাহ সফল হবে। এবং এই ক্ষেত্রে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের অবদান নিশ্চয়ই আমরা পরতে স্বীকার করব। তো আমি জামাত ইসলামীর প্রতি শুভেচ্ছা জানাই, এবং যে বুদ্ধিভিত্তিক কাজ তারা করে যাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে, এবং এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যে রাজনৈতিক দূরদর্শিতা তারা দেখিয়ে চলেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা কবুল করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, জাতীয় সেমিনারের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, উপস্থিত সুধীজন, আহত, পঙ্গু আমাদের যে বীর সন্তানেরা, তাদের আত্মীয় স্বজন এবং শহীদ পরিবারের সন্তানেরা এবং অভিভাবকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বেশি নেই, আজকে জুমার দিন। প্রত্যাশা যদি আমরা চিন্তা করি এই সেমিনারের থিমকে সামনে রেখে, জাতির অনেক প্রত্যাশা। দফাওয়ারি বলতে গেলে আমাদের সেক্রেটারি জেনারেল রাইট আপে আসছে, মূল কথা একটা, উই ওয়ান্ট জাস্টিস। এটা ছিল মেইন স্লোগান। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। কেন? ন্যায় বিচার ছিল না, বৈষম্যমূলক সমাজ কায়েম করেছিল শেখ হাসিনা স্বৈরাচার। পরতে বৈষম্য করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছাড়া হাসিনার আমলে কেউ কোনো পদোন্নতি পায় নাই, চাকরি পায় নাই, কোনো সুবিধা পায় নাই। আর বাকিদের ঠিকানা ছিল কারাগার, কাশিমপুর কারাগার। আমি এই পয়েন্টে বলতে চাই, আমার সামনে নেতৃবৃন্দ বসে আছেন, স্টেজেও আছেন, মিথ্যা ভুয়া মামলায় কোর্টে যখন হাজির করা হতো, রিমান্ডের পর রিমান্ড প্রার্থনা করা হতো, আমরা যারা আইনজীবী আমরা অসহায় বোধ করেছি, আমরা তাদের জামিনের আবেদন করেছি। আমরা কোর্টকে বলেছি, মাই লর্ড, এখানে কোনো ইনগ্রিডিয়েন্ট নেই, কোনো উপাদান নেই, আটকে রাখার কোনো ব্যবস্থা নেই।
কোর্ট নীরবে রিফিউজ করেছে, কারণ এই বিচার ব্যবস্থা নির্বাহীর অধীনে এখনো আছে। আমাদের আইনজীবী হিসেবে প্রত্যাশা অবিলম্বে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত করে স্বাধীন বিচার ব্যবস্থা করতে হবে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা জন্য নির্যাতিত হয়েছে। হাইকোর্টে গিয়েছে অ্যান্টিসিপেটরি বেলের জন্য, বিচারপতির নাম বলবো না, আপনারা জানেন। তিনি কেঁদেছেন, আল্লাহর কাছে বলেন আমি অসহায়, আমার হাত পা বাঁধা, আমি অসহায়, আল্লাহর কাছে বলেন, জামিন দিতে পারেনি। সুতরাং সেখানেও বিচার বিভাগ নির্বাহীর ডিকটেশনে চলেছে। সুতরাং অবিলম্বে বিচার বিভাগকে নির্বাহী বিভাগকে আলাদা করতে হবে এবং স্বতন্ত্র সেক্রেটারিয়েট গঠন করে সুপ্রিম কোর্টের অধীনে তার পরিচালনা ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ ন্যায় বিচার পায়। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে এটা অবশ্য প্রয়োজনীয়। সাম্প্রতিক একটা বিষয় বলতে চাই, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় বিচারপতি নিয়োগ হচ্ছে হাইকোর্টে। আমি স্পষ্ট বলতে চাই, বিচারপতি নিয়োগে যে অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 95 সম্পূর্ণ পরিপন্থী। এটাকে প্রত্যাহার করতে হবে। বিচারপতি নিয়োগের যে বিধান সংবিধানে রয়েছে তার ব্যত্যয় ঘটানো যাবে না। এটা বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে। আমরা জানি, এমনও দেখেছি স্বৈরাচারের সাথে যাদের আতাত ছিল, সম্পর্ক ছিল, দিয়ে ছিল, এমন লোকরাও বিচার প্রার্থী মানে বিচারক হওয়ার জন্য আবেদন করে সিলেকশন পেয়েছে। আমরা তার প্রত্যাখ্যান করছি, এটা মেনে নেবে না জাতি। আর কোন অবস্থাতে এই অন্যায়কে মেনে নেবে না। সংস্কার চাই। আর কোন দুর্নীতি, অন্যায়, জুলুম যেন বাংলাদেশে না হয়, এইটাই হলো জাতির প্রত্যাশা। প্রত্যেকটা জায়গায় জায়গায় ইনসাফ হতে হবে, এটাই জাতির প্রত্যাশা। আর কোন শেখ হাসিনার প্রেতাত্মারা আবার যেন পুনরুত্থান না হয়, এইটাই জাতির প্রত্যাশা। এবং রন্ধ্রে রন্ধ্রে যারা এখনো আছে, অবিলম্বে স্ক্রিনিং করে তাদেরকে এখান থেকে বিচারের আওতায় নিতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। এই শহীদ যারা আমাদের সামনে বসে আছে, তাদের পরিবারের প্রত্যাশা খুনিদের বিচার হোক। বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান হয়নি। কোন ফাঁক ফোকরে যেন খুনিরা বের হতে না পারে, অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। আজকের এই অঙ্গীকার প্রয়োজনে 12 বছর 17 বছর আমরা কষ্ট করেছি, আবার 5 বছর কষ্ট করব। প্রয়োজনে আবার আমরা কষ্টের জীবন, জেলের জীবন বেছে নেব। স্বৈরাচারকে উঠতে দেব না। নতুন কোন স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে আমরা উত্থান হতে দেব না। এইটা হোক আজকের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই জাতীয় সেমিনারে এখন বক্তব্য রাখবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি জনাব অধ্যক্ষ মুজিবুর রহমান, মঞ্চ উপবিষ্ট সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ এবং সাংবাদিক বন্ধুগণ, 36শে জুলাইয়ের আন্দোলনের অন্যতম সিগনিফিকেন্স ছিল সেই সময়ের যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তারা এদেশের বঞ্চিত মানুষের ভাষাকে ধারণ করতে পেরেছিলেন। তারা অধিকারহারা মানুষের ভাষাকে ধারণ করে তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়েছিলেন। তারা বৈষম্যের অবসান চেয়েছিলেন। সেই জন্য সেই আন্দোলনে শুধু ছাত্ররা জীবন দেয় নাই, আমরা দেখেছি ছাত্রদের চাইতেও শ্রমিকরা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন। সেখানে জীবন দিয়েছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছেন, সেখানে নারীরা জীবন দিয়েছেন, সর্বোপরি সেখানে আমাদের শিশুরাও জীবন দিয়েছেন। সেই জন্য সেই ফ্যাসিস্ট সরকার এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তারা আমাদের শিশুদের লাশ পর্যন্ত তাদের মাকে বাবাকে দেখতে দেয়নি। তারা বিনা চিকিৎসায় আমাদের শহীদ যোদ্ধাদেরকে তারা মরতে বাধ্য করেছিল। শুধু এখানেই শেষ নয়, তারা জানাজা করতে বাধা দিয়েছিল, তারা দাফন কাজেও বাধা দিয়ে
পৃথিবীর ইতিহাসে তারা নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে চিহ্নিত হয়েছিল। সেজন্য এই আন্দোলন এটা হঠাৎ করে দমে যাবে, শেষ হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ আন্দোলন শিখে ফেলেছে। বাংলাদেশের আগামী প্রজন্ম যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে তারা লড়ে যাবে। আজকের যে শিশুরা এরা যখন বড় হবে তখন তারা এই জুলাই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা অলওয়েজ আন্দোলনে থাকবে, তারা জিহাদের মধ্যে থাকবে। সেই জন্য এই আন্দোলনের ইতিহাস, চেতনা কেউ চাইলেও দমাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজকের এই সভা থেকে আমি জোরালোভাবে দাবি জানাতে চাই, আমাদের এই জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখার জন্য, যুগ যুগ ধরে প্রেরণার উৎস হিসেবে রাখার জন্য জুলাই ঘোষণা দিতে হবে, সনদ প্রণয়ন করতে হবে, এটা লিগ্যাল ফ্রেমে আনতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো অপতৎপরতা চালানো হয়, ষড়যন্ত্র হয়, আমরা জুলাই যোদ্ধারা আবারও রাস্তায় নেবে এই দাবি আদায় করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ এবং এখনকার বাকি সরকার চালাতে হবে। না হলে আন্দোলনের জন্য যদি ডাক আসে, আপনারা কি প্রস্তুত আছেন? প্রয়োজনে আবার আন্দোলন করেই আমরা সেই দাবি আদায় করব। সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আজকের জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহ রহমান রাহিম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনার এবং জুলাই শহীদ ও আহতদের প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং আহত যারা এখানে রয়েছেন, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এবং গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, প্রাপ্তি এবং আমাদের করণীয় শীর্ষক যে সেমিনার আয়োজন করেছে, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে সেমিনার পেপারে সবগুলো দিককে তুলে আনার জন্য চেষ্টা করা হয়েছে। আজকের সেমিনারে বিভিন্ন আলোচক বিন্দু ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আদর্শিক ভিত্তি রচনা করার জন্য এখানে আজকে আলোচনা এসেছে, যেটি আমাদের এই পেপারসে নেই, আমি বলবো আদর্শিক ভিত্তির মধ্যে অন্যতম একটি বিষয়, সেটি হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা, সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শিক ভিত্তি ছিল এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন। আজকের নতুন বাংলাদেশে আবারও আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন, আধিপত্যবাদের দোসর হিসাবে তারা ভূমিকা পালন করেছিলেন। আমরা দেখছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আমাদের করণীয় মধ্যে যেগুলো রয়েছে,
সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি শুধু এটুকুই বলতে চাই, একটি দলের মহাসচিব বলেছেন দক্ষিণ পন্থার আবির্ভাব। আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব। সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই। জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি। সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয়, প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বোনেরা, আজকের এই জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, জননেতা জনাব ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরীর নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবার সদস্যবৃন্দ, সম্মানিত দেশবাসী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা আজকে দ্বিতীয়বারের মতো জুলাই যোদ্ধাদের স্মৃতি স্মারক মোড়ক উন্মোচনে এখানে বর্ষ শেষে মিলিত হওয়ার সুযোগ লাভ করেছি, আলহামদুলিল্লাহ। বক্তব্যের সময় কম, আমি শহীদদের প্রতি শ্রদ্ধা, আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার আহতদের সুস্থতা কামনা করে যে কথা বলতে চাই, 24 সালের জুলাই আগস্ট আমাদের জন্য বেদনার, যেখানে 1400-র অধিক সংখ্যক মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, 2000-এর অধিক আহত, অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছে। আবার জুলাইয়ের ঘটনাবলী, এই অভ্যুত্থান এবং বিপ্লব আমাদের জন্য প্রেরণার। এখান থেকে আমরা প্রেরণা লাভ করি মানুষ জীবনের মায়া ভুলে গিয়ে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে বাংলাদেশকে দেখতে চায়, ইনসাফের যে বাংলাদেশটি দেখতে চায়, সেই বাংলাদেশের জন্য জীবন দিতে পারে, রক্তের উপরে দাঁড়িয়ে নিজের জীবনের মায়া ভুলে ভয়কে জগরে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই সাহস দেখিয়েছে আমাদের তরুণরা, আমাদের জনগণ। এটি আমাদের প্রেরণা। ঘটনাটি অনেক বিস্তৃত, পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব সংগ্রাম আন্দোলনের মধ্যে জুলাই বিপ্লব একটি ব্যতিক্রম। এখানকে অংশগ্রহণটা একটা ব্যতিক্রম। আলোচনায় অনেকে বলেছেন শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণ সকলে অংশগ্রহণ। আরেক ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশের মানুষ তার দেশের
অস্তিত্ব রক্ষা এবং ফেসিস মুক্ত করার জন্য যে ঐক্যটা হয়েছিল, এটা একটা অভাবনীয় ঐক্য। অল্প সময়ে এত রক্ত দেয়া পৃথিবীর ইতিহাসে বিরল। এর জন্য এই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন রাজতন্ত্রের অবসান হয়ে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ হয়েছে, ইরান, ফরাসি, চীনের বিপ্লব আপনারা দেখেছেন, বাংলাদেশে কর্তৃত্ববাদের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে বাংলাদেশ পথ চলা শুরু করছে। এই আন্দোলন থেকে আমাদের অর্জন যদি মোটা দাগে বলি, আমাদের সময়তে সেক্রেটারি রাইট অফ একটা চিত্র এনেছে। অর্জনের মূল্যে আমি মৌলিকভাবে যে 3-4টি জিনিস দেখতে চাই। নাম্বার 1 হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সুদৃঢ় ঐক্য, আপোষহীন লড়াই। দ্বিতীয় আমাদের অর্জন হচ্ছে কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে এই বিপ্লবের মধ্য দিয়ে। তৃতীয় যদি আমরা বলতে চাই, একটি অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত ক্ষমতায় আছে এই বিপ্লবের মধ্য দিয়ে যার আগমন। আর চতুর্থ যেটা বলতে চাই, বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতি চর্চার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিপ্লবের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে লক্ষ্যে বিপ্লব হয়েছে, সেই সুন্দর নতুন বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ, সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কি আমরা দেখতে পাবো? একটু আগে বক্তা একজন বলে গেছেন, এখন নতুন করে পুরাতন সেই ট্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে। তকমা ট্যাগ কারা লাগায়? অজ্ঞতা, মূর্খতা, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যারা মানুষের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে না, এই দেউলিয়া রাজনীতির পরিচয় হচ্ছে ট্যাগ লাগানোর রাজনীতি। এই দেশে এক সময় স্বাধীনতা বিরোধিতার রাজনীতি ট্যাগ লাগানো হয়েছিল, তারপরে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে, এখন নতুন ট্যাগ লাগানোর সুর শোনা যাচ্ছে। আমরা বলতে চাই, এই মূর্খতা, অজ্ঞতার রাজনীতি ছেড়ে দিয়ে বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং আদর্শিক রাজনীতি নিয়ে মাঠে নামুন। এই জন্যই জুলাই বিপ্লব হয়েছে। ট্যাগ লাগানোর রাজনীতির দিন শেষ। যে অপসৃষ্টি এর সূচনা করেছিল, তাদের যে করুণ পরিণত হয়েছে, এই পথে যদি আবার কেউ হাঁটে, জনগণ তার সঠিক জবাব দেবে, দাঁত ভাঙ্গা জবাব দেবে। আমি কথা আর বাড়াতে চাই না। সংস্কার চলছে, যে সংস্কারের জন্যেই এই বিপ্লব হয়েছিল, অভ্যুত্থান হয়েছিল। দেশটি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে আবর্জনা তৈরি করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সেই খাত থেকে দেশটাকে উঠিয়ে পথহারা বাংলাদেশকে পথ দেখানোর জন্যই ইমান জাস্টিসের ভিত্তিতে বিপ্লব হয়েছে। সেই জায়গায় আসতে হলে জামায়াত ইসলামী যে 3টি কথা বলেছে, সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। আজকে আবার বলতে চাই, শহীদ পরিবারের কান্না এখনো শোনা যাচ্ছে। এই 3টি শর্ত পূরণ হওয়া ছাড়া বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল দেখতে চায় না। সংস্কারের দ্বিতীয় পর্ব কালকে আমরা শেষ করে এসেছি। শেষ বক্তব্য ছিল আমাদের, জমির দলিল রচনা করলে হবে না। দখলদারিত্ব যদি অন্যের হাতে থাকে, তাহলে আমার সঠিক মালিকানা ফিরে পাই নাই। শহীদদের প্রতি বেঈমানি করবেন না। বিপ্লবের রক্তর সাথে বিশ্বাসঘাতকতা হবে যদি এই সংস্কার যে মৌলিকভাবে হয়েছে তার বাস্তবায়ন না হয়। আর বাস্তবায়ন করতে হলে
আইনি ভিত্তিতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্কে আনতে হবে। 1970 সালের নির্বাচন হয়েছিল ইয়াহিয়া খানের যে এলএফও লিগ্যাল ফ্রেম অর্ডারের মাধ্যমে, যার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার ভিত্তিতে গণপরিষদের সংবিধান রচিত হয়েছে, যার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। জিয়াউর রহমানের সাহেবের আমলে 3বার অর্ডিন্যান্স জারি করা হয়েছে লিগ্যাল ফ্রেম আনার জন্য, ওনাদের ক্ষমতায় আসাকে বৈধতা দেওয়ার জন্য। এরশাদ সাহেবের আমলে গণ অভ্যুত্থানের পর শাহাবুদ্দিনের সাহেবের যে দেশের দায়িত্ব নেয়া, নির্বাচন করা, এই যে লিগ্যাল একটা ফ্রেম তৈরি করা হয়েছে, ফরম্যাট তৈরি করে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল, এই সংস্কারকে যদি ভিত্তি দেওয়া না হয় তাহলে সকল সংস্কার এবং বিপ্লব বিফলে যাবে। শেষ কথা বলতে চাই, জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা আবার পুনরায় ব্যক্ত করছি, সংস্কারকে আইনি ফ্রেমের মধ্যে, কাঠামোর মধ্যে না আনা হচ্ছে একটি নতুন ষড়যন্ত্রের গন্ধ, নির্বাচন পিছানোর গন্ধ, নির্বাচন বানচাল করার গন্ধ পাচ্ছি আমরা। যারা এই ষড়যন্ত্র করবে, আইনি ভিত্তি রচনার বিরোধিতা করবে, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। সরকারকে বলে যেতে চাই, অবিলম্বে সংস্কার এবং যে ঐক্যমত হয়েছে এগুলোকে আপনারা আইনে রূপান্তর করুন। অতীতের ইতিহাস অনুসরণ করে যে আইনে রূপান্তর করেন, তাইলে বাংলাদেশ আগামী দিনে যে একটি সংকটের দিকে ফেলার যারা ষড়যন্ত্র করছে, দেশকে সেই ষড়যন্ত্রকে রক্ষা করা যাবে। তা যদি না করেন, সরকারের সুবুদ্ধি যদি না হয়, তাহলে আমরা রাজপথের ফায়সালা করবো ইনশাআল্লাহ। আবার মাঠে নামবো, গণ মিছিল প্রয়োজনে কঠোর কর্মসূচি আমাদের অধিকার আদায় করব, তাইলে বিপ্লবের স্বপ্ন পূরণ হবে। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। ফ্যাসিজম তাড়িয়েছি, ফ্যাসিবাদ তাড়িয়েছি, ফ্যাসিজম তাড়াতে হবে, নতুন ফ্যাসিস্টের জন্ম প্রতিরোধ করতে হবে। সবাইকে সে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আমাদের জাতীয় সেমিনার এবং মোড়ক উন্মোচন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এখানে অনেক সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন, আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না, এই জন্য দুঃখিত। এখানে যারা উপস্থিত আছেন আমরা তাদের নামগুলো আপনাদের সামনে পেশ করছি। উপস্থিত আছেন জনাব মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী সভাপতি। তারপরে জনাব অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জাকপা বাংলাদেশের সহসভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। এছাড়া আছেন জনাব মুফতি ফখরুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ খেলাফত আন্দোলন। অধ্যাপক ইকবাল হুসাইন, সাধারণ সম্পাদক জাকপা, এবং গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামী আন্দোলন। এছাড়াও উপস্থিত ছিলেন, চলে গেছেন উনি, মৌলানা আহমদ আলী কাশেমি, নায়েবে আমির খেলাফত মজলিস। জনাব ফারুক হাসান, মুখপাত্র এবং কেন্দ্রীয় সহসভাপতি গণ অধিকার পরিষদ সহ আরও উপস্থিত আছেন জনাব এম এ আজিজ হাওলাদার, নির্বাহী সভাপতি বাংলাদেশ মুসলিম লীগ। জনাব জাফর ইকবাল, সহসভাপতি বাংলাদেশ মুসলিম লীগ। এরপরে আছেন খান আসাদ সাহেব ভাই, জনাব খান আসাদ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মুসলিম লীগ, এবং জনাব আরিফুর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ মুসলিম লীগ ঢাকা মহানগর শাখা। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা সরি, সবাইকে বক্তব্য দিতে পারলাম না। এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক আশরাফ আলী আকন। জনাব আশরাফ আলী আকন
ভাইকে পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ইসলামী আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জামাতের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত ভাইরা এবং আহত পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকে জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই। একটা ঐতিহাসিক কাজ তারা করেছেন। ইতিহাস যাতে বিকৃতি হতে না পারে, ইতিহাস এই যে 24 জুলাইয়ের ইতিহাসকে নিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতে না পারে, এই চেতনাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য করেছিল শেখ মুজিবুর রহমানের গোষ্ঠী, 71 চেতনাকে ধারণ করে চেতনা নিয়ে তারা বাণিজ্য করেছে, দলীয় স্বার্থ উদ্ধার করেছে, প্রায় 1 লক্ষের মতো ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। এমনকি মুক্তিযোদ্ধা যে মন্ত্রী ছিল, বিষয়ক মন্ত্রী, সে একজন ভুয়া মুক্তিযোদ্ধা। এই বাণিজ্য কেউ করতে না পারে। আবার 90-এর চেতনা, এরশাদের যে চেতনা, স্থানে যে পতন, তারপরে গণতান্ত্রিক চেতনা, এই গণতান্ত্রিক চেতনার নামে অনেকগুলো গণতান্ত্রিক দল হয়েছে, তারাও কিন্তু গণতন্ত্রকে হত্যা করে এই গণতন্ত্রের নামে তারা বাণিজ্য করেছে। আবার 24-এর এই জুলাই আগস্টের যে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, মায়ের বুক খালি হয়েছে, তাদের নিয়ে আবার কিন্তু একটা বাণিজ্য শুরু হয়েছে। ইতির মধ্যে প্রায় 80টা এই চেতনার নামে প্রায় 80টার মতো সংগঠন হয়েছে। এই চেতনা দাঁড়িয়ে ইতির মধ্যে অনেক জায়গায় লুট করা শুরু করেছে, চাঁদাবাজি শুরু করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আজকে আমি ধন্যবাদ জানাই জামাত ইসলামকে, এই শহীদ পরিবার নিয়ে, তালিকা নিয়ে, আহতদের তালিকা নিয়ে ব্যবসা বাণিজ্য না করতে পারে সেজন্য একটা দলিল প্রস্তুত করেছে। এই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, শহীদ ভাইদের প্রতি স্মরণ করছি, তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগে না। শহীদরা কিন্তু বিনা হিসাবে জান্নাত। আজকে যাদের মায়ের বুক খালি হয়েছে, আমি সেই মা বোনদেরকে বলবো, আপনার গর্বিত মা, গর্বিত পিতা, আপনার ছেলে দেশের জন্য, মানুষের জন্য জুলুমের বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের রুহের মাগফিরাত কামনা করার প্রয়োজন হয় না। তাদেরকে স্মরণ করছি, তাদের আদর্শের পথে যেন আমরা চলতে পারি, এই এই আমরা আবেদন জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আজকের একটা আলোচনা সভা 24 জুলাই প্রত্যাশা প্রাপ্তি করণীয়। প্রত্যাশা তো 71 সালে অনেক প্রত্যাশা ছিল, 90-তে অনেক প্রত্যাশা ছিল, এখানেও প্রত্যাশা আছে, কিন্তু প্রাপ্তি খুবই নগণ্য। প্রত্যাশার তুলনায় প্রাপ্তি আমরা যেটা পেয়েছি বিগত দিনে খুবই নগণ্য পেয়েছি আমরা। কাজী প্রত্যাশা সাথে প্রাপ্তির সমন্বয় কখন হবে? যদি যারা এই বিপ্লবের পরে যারা ক্ষমতায় আসে তারা যদি ইমানদার হয়, দেশপ্রেমিক হয়, আল্লাহ ভীরু হয়, তখন তাদের থেকে প্রত্যাশা আশা করা যায়। আর যারা আগে যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে, পরবর্তী যারা ক্ষমতা আসবে তারাই যদি আবার আওয়ামী লীগের চরিত্রে চরিত্রবান হয়, এর থেকে কিছু আশা করেন না। এর থেকে কি আশা করা যায়? গাভী থেকে যদি দুধ পাওয়া যায়, আর এই দুধ কিন্তু বড়দের কাছে আশা করা যায় না। সংগ্রামী ভাইরা আমার, আজকের আমরা কি দেখতে পাই? একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, একটা নাটক সাজিয়েছে তারা। আজকের অন্য কোন শক্তির ইঙ্গিতে তারা কথা বলে। এখানে জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা 53 বছর পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, দুর্নীতিবাদ সৃষ্টি হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তন করে পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ হয়েছে, জাতীয় দাবিতে পরিণত হয়েছে পিয়ার পদ্ধতি। সারা পৃথিবীর মধ্যে 91টা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন আছে, কিন্তু আজকের বড় বড় দল আওয়ামী লীগের মতো যারা ফ্যাসিস্ট ছিল। আমি একটা কথা বলতে চাই,
দেশের রাজনীতি শুরু হয়েছিল কি দিয়া? ঐতিহ্য সূত্রে পেয়েছি। শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এটা দিয়ে কিন্তু রাজনীতি শুরু। 73 সালে এই শেখ মুজিব ভোট চুরি করেছিল। 77 সালে আরেকজন বড় মুক্তিযোদ্ধা এই ভোট চুরিকে পরিপূর্ণ দান করেছিলেন। 98% ভোট উনি কাজ করেছিলেন। তখন রাস্তাঘাট ছিল না। 98% ভোট কেমনে কাস্ট হয়? কিন্তু ভোট চুরি, টাকা চুরি, এ হলো ক্ষমতা। এইটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। কি বলেন, ঠিক না? শেখ মুজিব করছে ভোট চুরি, তার মেয়ে করছে ভোট ডাকাতি। এজন্য আমরা আগামীতে যাতে একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। এই জন্য এখানে ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের একটা ঐক্য হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা আগামীতে নির্বাচনে সব জায়গায় একটা বাক্স দেব। যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলামী আন্দোলন দেবে না, যেখানে ইসলামী আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না, যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেব না, যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না। এভাবে এতে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পীর সাহেব চরমনাই। উনি পরিষ্কার বলেছে আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোন ফ্যাসিস্ট, ভারতের তাবেদার, দালাল, কোন দুর্নীতিবাজ যাতে আপনার ক্ষমতায় আসতে না পারে। আপনি জানেন ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে এমন কিছু দল খালি নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না, দুর্নীতিবাজ ছাড়া কোনো নেতা পাওয়া যায় না। এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে। এই জন্য আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা ঐক্য করার আমরা প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা প্রস্তুত থাকবেন। আর পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়ে যায়, আল্লাহর রহমতে বিনা পয়সায় এমপি হওয়ার একটা সুবর্ণ সুযোগ। সারা জীবন এত যোগ্য লোক, ভালো লোক, সব লোক টাকা পয়সার কারণে সে নির্বাচন করতে পারে না। আগামী যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয়, আল্লাহর রহমতে এই যোগ্য লোকগুলিকে আমরা পার্লামেন্ট পাঠাবো। পার্লামেন্ট হবে একটা মেধার পদ্ধতি হবে, একটা যোগ্য পার্লামেন্ট হবে, একটা কার্যকরী সংসদ হবে। কাজে এই জন্যে আজকে যারা আমরা এখানে বসা আছি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক ভাইরা, আমরা আশা করি আগামীতে দেশপ্রেমিক সাংবাদিকদের আমি বলবো, দেশ সাংবাদিক দুই রকমের, একটা হলো ফ্যাসিস্টদের সহযোগী সাংবাদিক, আর একটা দেশপ্রেমিক সাংবাদিক। দলগুলোর মধ্যেও কিছু আছে ফ্যাসিস্টদের সহযোগী, আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের ফ্যাসিস্টদের সহযোগী কিছু আছে দেশপ্রেমিক সংগঠন। আমরা চাই সকল দেশপ্রেমিক, দিনদার, ইসলামী সংগঠন, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামীতে একটা সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব। তাহলেই কিন্তু শহীদদের আত্মা শান্তি পাবে। এই চেতনা বাস্তবায়ন হলে আমরা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আজকের এই জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণ অধিকার পরিষদ জিওপি এর সম্মানিত মুখপাত্র সহ সভাপতি ভাই ফারুক হাসান। জনাব ফারুক হাসান এখন বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসলে জুমার দিন, নামাজেরও সময় প্রায় কাছাকাছি, বক্তব্য দেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই নেই। তারপরেও আমার পূর্বে আমাদের ইসলামী আন্দোলনের নায়েবে আমির, আমাদের প্রেসিডিয়াম সদস্য আশরাফ ভাই অলরেডি একটা জোটের ঘোষণা দিয়েই দিয়েছেন। তো দেখা যাক আল্লাহ আসলে আমাদের কোন দিকে কবুল করে কোন দিকে নিয়ে যায়। তা আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্যেই একটা বিষয় পরিষ্কার, যে আগামীতে বিচার এবং সংস্কারের প্রশ্নে আমরা আপোষহীন। বিচার সংস্কার ছাড়া ওই হুদা রকিব মার্কা কোনো নির্বাচন এদেশের মাটিতে আমরা হতে দেব না। খাতা কলমে 12 বার নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। 1971 থেকে 2024 সাল পর্যন্ত মোটা দাগে অসংখ্যবার এদেশের মানুষ জীবন দিয়েছে, কিন্তু জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হয় নাই। এর একটাই কারণ, যে বা যারাই ক্ষমতায় এসেছে
তারা এই দেশটাকে লুটপাট করে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে খেয়েছে। তাই বন্ধুগণ, এবার মহান আল্লাহ পাক আমাদের একটি সুযোগ দিয়েছেন। 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি আমরা। এই বাংলাদেশকে যাতে আমরা নতুন করে জনগণের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সোচ্চার থাকতে হবে। আজকে ডানে বামে সামনে পিছনে চাঁদাবাজ টেন্ডারবাজ দখলদারিত্বের যে রাজনীতি শুরু হয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দখলদারিত্বের রাজনীতি করে খুনি হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। কেউ যদি মনে করে থাকে এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে, রাজত্ব করবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর দখলদারিত্বের রাজনীতি এই বাংলাদেশের মাটিতে আগামীতে আর হতে দেবে না। তাই প্রিয় ভাইরা আমার, আজকে জামাত ইসলামের জাতীয় সেমিনার, এটা শুধু জামাতের বিষয় নয়, এটা গণ অধিকারের বিষয় নয়, ইসলামী আন্দোলনের বিষয় নয়, এটি প্রত্যেক বাংলাদেশপন্থী দেশপ্রেমিক রাজনৈতিক দলের বিষয়। তাই আসুন আমরা দল মত নির্বিশেষে যাদের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি, তারা আমাদের সামনে আজকের এখানে রয়েছে। যারা আমাদের আহত ভাই শহীদ পরিবারের সদস্য, তারা কিন্তু আমাদের সামনে, তাদের কান্নার রোল এখনো আমাদের কানে বাজে। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের যে এই শহীদ ভাইরা, আমাদের আহত ভাইরা, তাদের পরিবারের সদস্যরা এখনো কেন রাস্তার দাঁড়ে দাঁড়ে তারা এখনো কথা বলবে, ঘুরে বেড়াবে, তাদের সেই দাবিগুলো তারা তুলবে। এটাই রাষ্ট্র, এই সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রধানতম দায়িত্ব ছিল, কিন্তু তারা করতে পারে নাই। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনার ডান বামে না তাকিয়ে, কোন দলের দিকে না তাকিয়ে আপনার শহীদ ভাইদের দিকে তাকান, আহত ভাইদের দিকে তাকান, তাদের দিকে তাকিয়ে তাদের যে স্বপ্ন, তাদের যে আত্মত্যাগ, তাদের যে আকাঙ্ক্ষা, সেটার দিকে তাকিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে মনোযোগ দেন। কোন দল চাপ দিবে সেদিকে কাত হয়ে যাবেন, এই জন্য চেয়ারে বসানো হয় নাই। আমরা বিগত 1 মাস এই ঐক্যমত্য কমিশনে একই কথাগুলো বারবার বলেছি, একই কথা আবারও বলে শেষ করছি। প্রিয় ভাইরা আমার, ঐক্যবদ্ধ থাকুন। দেশের প্রশ্নে, সংস্কার বিচারের প্রশ্নে আমরা ইনশাআল্লাহ আপোষহীন ভূমিকায় আপনাদের সাথে থাকবো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকের এই সেমিনারের সর্বশেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, মজলুম জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই বিপ্লবের প্রত্যাশা, প্রাপ্তি এবং করণীয় শীর্ষক আজকের এই সেমিনারের এবং শহীদদের স্মরণে আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের জনাব সভাপতি, জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ, আহত ভাই ও বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষেপে প্রাপ্তি প্রত্যাশা এই প্রবন্ধের মধ্যেই উল্লেখ করা হয়েছে। আজকের এই দিনে খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করছিলেন। এখন আওয়ামী লীগ, হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, জামাত ঠিকই আছে। বোঝা যায় যে নিষিদ্ধ করে কোনো আন্দোলন দমন করা যায় না, নিষিদ্ধ করে পতনও ঠেকানো যায় না। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমি করণীয়র ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই ভূমিকা ছাড়া। জুলাই বিপ্লবে
যারা শহীদ হয়েছেন, আমরা শুরু থেকেই কাউকে দলীয় বিবেচনায় বিবেচনা করিনি। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পরিকল্পনায় আমরা প্রত্যেক শহীদ পরিবারে, উনি নিজেও গিয়েছেন, আমরাও গিয়েছি, এবং 2 লাখ করে টাকা আমরা প্রত্যেক পরিবারকে আমরা প্রাথমিকভাবে সহযোগিতা করেছি। এবং আহত শহীদ পরিবারের পাশে জামাত সবসময় ছিল, আগামী দিনেও থাকবে ইনশাআল্লাহ। আমি করণীয়ের ব্যাপারে যে কথাটি বলতে চাই, 6 সালের 28শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ড, বিডিআরের হত্যাকাণ্ড, শাপলা চত্বরের নিরীহ আলেম ওলামাদেরকে নির্বিচারে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড, জামাত ইসলামের তদানীন্তন আমির শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যত নেতৃবৃন্দকে খুনি হাসিনা হত্যা করেছে, সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে বাংলাদেশের মাটিতে। এবং জামাত নেতৃবৃন্দকে বিচারের নামে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথে খালি হাসিনাকে ফাঁসি দিলে হবে না, এই বিচারের সাথে যারা জড়িত বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষী দাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তার কারণ এরা খুনি, খুনিদের কোনো ক্ষমা নাই। সরকারের কাছে বলবো, সরকারের ভিতরে বাইরে যে ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে, এবং না হইলে সরকার সফল হইতে পারবে না। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। কাজে ফ্যাসিবাদের ভূত আপনার আশেপাশ থেকে সরাইতে হবে। 3, বাংলাদেশের মানুষ প্রায় 20 বছর হলো ভোট দিতে পারে না। ভোট, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য 2টা জিনিস খুবই প্রয়োজন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে। আমরা লক্ষ্য করে দেখছি কোন কোন এলাকায় ইতিমধ্যেই কোন কোন সরকারি অফিস কোন কোন দলের অফিসে পরিণত হয়েছে। এইটা সরকারের কাছে আছে, এ খবর সরকারের কাছে নাই তা নয়। কাজে এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। যেন তেন প্রকারের নির্বাচনের জন্য এই শহীদরা জীবন দেয় নাই, আহতরা আহত হয় নাই। আজকের এই সমাবেশে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বারবার বলছেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। কি প্রস্তুত? আপনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, আর আপনি নির্বাচন করবেন সুষ্ঠু? এজন্য আমরা সরকারের কাছে ব্যাপারে আহ্বান জানাবো। আর একটা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই। জামাত শুরু থেকেই বলে এসেছে, শহীদ পরিবারের প্রত্যেক পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। আর আহতদের এই সরকারের দায়িত্ব হলো তাদের পুনর্বাসন করা, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, অনেক উপদেষ্টা সাহেবরাই আন্দোলনে কে কি ভূমিকা রাখছেন আমরা জানি, কিন্তু আমরা কিছু বলিনি যে আপনারা দায়িত্ব পালন করেন। কিন্তু আপনারা যদি দায়িত্ব পালন না করেন, তাহলে অতীতের স্বৈরাচারীদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি একই হবে। কাজে আসুন, যে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি, আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই জাতীয় সেমিনারের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনরা, আজকের এই জাতীয় সেমিনারে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এ পর্যায়ে আজকের এই সেমিনারের সভাপতির বক্তব্য। জি আপনারা জানেন যে আজকের এই সেমিনারের সভাপতি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত
মানবিক নেতা, মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপকার, স্বপ্নদ্রষ্টা জনাব ডক্টর শফিকুর রহমান, তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। আপনারা জানেন যে তিনি ভর্তি আছেন এবং আগামীকাল তার বাইপাস সার্জারি অপারেশন সম্পন্ন হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়েছেন। এ পর্যায়ে আজকের এই জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মজলুম জননেতা অধ্যাপক মুজিবুর রহমান। জনাব অধ্যাপক মুজিবুর রহমান জাতীয় সেমিনারের সভাপতির বক্তব্য রাখছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছিলেন তাদেরকে কেন্দ্র করে আজকের এই সেমিনার এবং শহীদদের ইংরেজি এবং আরবি ভার্সন বই দুটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় ধরে আপনারা কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য ধরে কথা শোনার কারণে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই সবুরের বিনিময়ে কাল কিয়ামতে নাজাতের ব্যবস্থা করেন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আমিরে জামাতের ব্যাপারে কিছুক্ষণ আগেই আপনারা শুনেছেন, আগামীকাল তার অপারেশন হবে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তার সাথে আমি কথা বলে দুটা জিনিস আপনাদেরকে বলার জন্য চিন্তা করছি। জাতির পক্ষ থেকে, দেশবাসীর অনেকের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকেও এবং আমাদের মধ্য থেকে অনেকেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। আমিরে জামাতের কাছে কথা আমরা পেশও করেছিলাম। আমিরে জামাত দুইটা যুক্তি দিয়েছেন, যে যুক্তি আমাদের সকলের মনে রাখার মতো। তিনি একটা বললেন, এজা যা আজালুহা লা ইস্তাখিরুনা শাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যদি কোনো আজল নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার যদি আল্লাহ ফাইসালা করেই থাকেন, আর যদি করে থাকতেনই, তাহলে গত 19 জুলাই যে জাতীয় সমাবেশ, যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে পড়ে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে আমার যদি মৃত্যু হয়, এখানেও হতে পারে, বিদেশেও হতে পারে, তো মৃত্যু বাংলাদেশেই হোক, এটা আমরা চাই। এটার জন্য তিনি বললেন যে এখান থেকে বাইরে যাওয়া চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় আর একটা কথা বলেছেন, যেটা জাতির জন্য সম্মানজনক, চিকিৎসা জগতে যারা জড়িত তাদের জন্য সম্মানজনক। তিনি বলেছেন, আমি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাই, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে দেশের চিকিৎসকদের প্রতি আমার ওই রকম আস্থা নাই যে আস্থাটা বাইরের চিকিৎসকদের প্রতি আছে। তিনি চিকিৎসকদের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে পরিপূর্ণ সুপর্দ করে সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশেই আমার চিকিৎসা হবে, বাইরে কোথাও হবে না। আলহামদুলিল্লাহ, এরকম মজবুত ইমানের অধিকারী এবং দেশের সার্বিক কল্যাণের জন্য, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশের চিকিৎসা জগৎকে যেভাবে তিনি সম্মানিত করেছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং আমিরে জামাতের
এই মনোভাবের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি খুব লম্বা কথা বলতে চাই না। একটি কথা হচ্ছে, দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছে, দেখেন শহীদ হয়েছে কি হয় নাই এটার মালিকানা কিন্তু আমাদের নয়। শহীদ হওয়ার মালিকানা একমাত্র কার? আল্লাহর। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং একটা হাদিস আছে, যারা জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে, জালেমের বিরুদ্ধে যারা জিহাদ করে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। সেই দিক থেকে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের শহীদদের শাহাদতকে বরণ করেন। আবারও আমরা দোয়া করছি আজকের এই সেমিনার থেকে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দোয়া কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হলো, দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা, আমরা দুটা কথা জানি। আমি মনে করি আরেকটি স্বাধীনতা দরকার আছে। স্বাধীনতা হলো, মানুষ মানুষের গোলামি করলে সে কোনোদিন স্বাধীন হতে পারে না। সে গোলামের গোলাম হয়ে বাঁচতে পারে, স্বাধীন হয়ে বাঁচতে পারে না। সেই জন্য আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। তাহলে সত্যিকার শাহাদতের মধ্যে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি আসবে, কল্যাণ আসবে। আমরা দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। সেজন্য আমি আজকের এই সেমিনারে যারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের সেক্রেটারি জেনারেল যে লিখিত বক্তব্য পাঠ করেছেন, সব কথা এখানে এসে গেছে, নতুন করে বলার কিছু নাই। সামাপ করে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, 1:45 বেজে গেছে, আজান হয়ে গেছে জুমার নামাজ, সেজন্য একেবারেই শেষ করছে এই কথা বলে। সেটা হলো, এই দেশটাকে যদি সত্যিকার কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হয়, মানবিক বাংলাদেশ যদি গড়তে হয়, মানুষের জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন সেই আল কোরআনের বিধানকে এই বাংলাদেশে চালু করতে হবে। এজন্য আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহর আইন মেনে চলার অভ্যাস করতে হবে। আমি আপনাদেরকে আবেদন করব যে আসুন, জীবন বেশি দিনের জন্য নয়, যে কোনো সময় আল্লাহর কাছে চলে যেতে হতে পারে। এজন্য আল্লাহর বিধানকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আমরা এখন মজবুত ভাবে এগিয়ে যাই। আমি কি আশা করতে পারি জুলাইয়ের শহীদ যারা জীবন দিয়েছেন, সেইভাবে প্রয়োজন হলে আমাদেরকেও জীবন দিতে হবে। আপনারা কি রাজি আছেন শহীদ হওয়ার জন্য? যদি আগামী দিনে শহীদ আমরা হতে পারি, দিনের জন্য কুরবানি পেশ করতে পারি, বাংলাদেশ হবে সত্যিকার আল্লাহ তাআলার জমিনে আল্লাহর আইনকে বিজয়ী করার একটি বাংলাদেশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, সেই আদলে বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। আমি শহীদ পরিবারদের বলবো, আপনার শহীদের পিতা, কেউ শহীদের মাতা, আত্মীয় স্বজন, মনে রাখবেন এই শহীদের জন্য আপনি গৌরবান্বিত। সেই আদর্শকে লালন করে পালন করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। তারা হচ্ছে আমাদের সামনে মডেল, সেই মডেলকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলা ভাষায় 12 খণ্ড এবং আরবি ভাষায় 12 খণ্ড, ইংরেজি ভাষায় 12 খণ্ড শহীদদের যে বিবরণী দিয়েছে, যে স্মারক তৈরি করেছে, এটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। আমরা এটা পড়ব এবং অনুপ্রাণিত হব ইনশাআল্লাহ। এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদের সংগঠনকে, যারা এই পিছনে কাজ করেছেন, সবাইকে আল্লাহ তাআলা উপযুক্ত পুরস্কার দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার এবং আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমিরে জামাত তো তিনি সালাম জানিয়েছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। সেই জন্য সেই কথাগুলো বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রোগ্রামকে কভার করার জন্য শুধু দেশে নয়, আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে দেওয়ার এই কাজটা আগেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাবৃন্দ, আপনারা একটু মেহরবানি করে বসুন, জাস্ট 1 মিনিট বসবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে। আমাদের স্বেচ্ছাসেবকরা লাঞ্চ প্যাকেটটা আপনাদের হাতে দিচ্ছেন, বসা অবস্থায় দিলে আপনারা সুন্দর করে নিতে পারবেন এবং সেটা সুন্দর হবে, সহজ হবে, কষ্ট হবে না। এই জন্য একটু মেহরবানি করে 2-1 মিনিট বসুন, আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে পৌঁছিয়ে দেবেন। আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, স্বেচ্ছাসেবকরা সাংবাদিক বন্ধুদেরকেও আমাদের লাঞ্চ প্যাকেটটা দিবেন। সবাই সুশৃঙ্খলভাবে আমরা এটা নেব। আমি আবারও আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দকে, জাতীয় নেতৃবৃন্দকে, সুধীমণ্ডলীকে, সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দকে, আহত জুলাই যোদ্ধা সহ আহত পরিবারের পক্ষ থেকে যারা আসছেন, সাংবাদিক বন্ধু সহ সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা অতিক্রম করছি। এখানে সেই আজকের এই জাতীয় সেমিনার, এখানে পঠিত যে সেমিনারটিতে যে পেপার দেওয়া আছে সেখানে সবগুলো বিষয়কে আমরা কভার করার চেষ্টা করেছি। বিশেষ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করছি যে আমরা জুলাই শহীদদের 12 খণ্ডের স্মারক আজকে এখানে আপনাদের সামনে পেশ করেছি। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি এবং আরবি ভাষায় আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পেশ করেছি এবং এর সাথে যারা আহত হয়েছেন সেই জুলাই যোদ্ধাদের আলহামদুলিল্লাহ 2টো খণ্ডতে আমরা 130 জনের মতো ভাই এবং বোনের আহত তাদের তথ্য দিয়েছি। পর্যায়ক্রমে আমরা সব জুলাই যোদ্ধাদের হবে ইনশাল্লাহ। সেটা হয়তো শতাধিক খণ্ডে হতে পারে। আমরা আপনাদের সহযোগিতা চাই। এর পাশাপাশি আমরা যে ওয়েবসাইট দিয়েছি, আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে এই তথ্যগুলো ভার্চুয়ালি দেখতে পারবেন, অন্যকে সহযোগিতা করতে পারবেন। ছাত্র যারা আছেন, শিক্ষক যারা আছেন, গবেষক যারা আছেন, সবাই ইনশাআল্লাহ এগুলো থেকে প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের শহীদদেরকে নিয়ে, শহীদদের পরিবারকে নিয়ে, তাদের অনুপ্রেরণা নিয়ে, আহতদের, জুলাই যোদ্ধাদের, তাদের পরিবারকে নিয়ে দেশবাসীকে আমরা এগিয়ে যেতে চাই। সেই দৃঢ়তা নিয়ে, সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই জাতীয় সেমিনার এবং এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের এই সামগ্রিক কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।